দেখ, আগের দিনেতে আমরা থার্মাল প্রপার্টিস অফ ম্যাটারটা স্টার্ট করেছিলাম। সেখানেতে আমরা বেসিক যে জিনিসগুলো থার্মোমিটার নিয়ে ডিসকাশন করেছিলাম। আর কাকে নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম না, সেখানেতে ছিল আমাদের হিট আর টেম্পারেচারের ডিফারেন্সকে নিয়ে ডিসকাশন করেছিলাম। এবারেতে আজকের ক্লাসেতে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ নিয়ে ডিসকাশন করব আর জুল তুলাঙ্ক নিয়ে একটুখানি ডিসকাশন করব। ওকে, তাহলে দেখ, আমাদের এখান থেকে যে প্রথম যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব আজকের আলোচনাতে, সেখানটাতে আসছে কি দেখ না, জুল তুলাঙ্ক। ওকে, তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট যে কথা আলোচনা করছি সেখানটাতে বলছে কি দেখ, জুল তুলাঙ্ক। প্রথমেতে আমরা বলবো কি এর যে কনসেপ্টটা সেটা এসেছে কোথা থেকে। আমরা দেখ সবাই শিখেছি কি যে হিট অর্থাৎ তাপ একটা এনার্জি। আবার দেখ আমরা যে ওয়ার্ক ডান করছি বা আমাদের গতিশক্তি স্থিতিশক্তি সেগুলো সব ধরনের এক ধরনের এনার্জি। তাহলে দেখ আমরা আবার এই কথাও শিখেছি যে এক ধরনের এনার্জি থেকে আরেক ধরনের এনার্জিতে সহজেই রূপান্তর সম্ভব, কেননা সেটা আমাদেরকে বলে দিয়েছে শক্তির নিত্যতা সূত্র। তাহলে আমাদের এখান থেকে দেখছিস কি দেখ, যে যদি পয়েন্টগুলোকে একটুখানি নোট ডাউন করি, এক নম্বর কথা আসছে কি দেখ, হিট is a energy. ওকে, মানে আমাদের কথা আসছে কি, it can be converted into any form. It can be converted to any form. কিন্তু এবারেতে যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে, যদিও হিটকে আমাদের নর্মাল যে এনার্জি আছে তাতে কনভার্ট করতে পারবো, কিন্তু সরাসরি আমরা সেটাকে কনভার্ট করতে পারবো না। তাদের মধ্যে কনভার্সনের জন্য আমাদের একটা কনস্ট্যান্টকে নিয়ে আসতে হয়, যে কনস্ট্যান্টটাই হচ্ছে কিছু নয় আমাদের জুল ইকুইভ্যালেন্ট। মানে আমাদের কাছে কথা আসছে কি যে নর্মাল এনার্জি আর ওয়ার্ক ডান ইকুইভ্যালেন্ট। আমরা বলতে পারবো কি এই যে নর্মাল এনার্জি সেটা থাকবে কি প্রপোর্শনাল টু হিট এনার্জি। ওকে, অনেক সময়তে এই যে কিউটাকে তোদের অনেক সময়তে এইচ দিয়েও ডিফাইন করা থাকে। ওকে, তোদের যেসব সাধারণ বইগুলো ব্যবহার করিস তাতে দেখবি সেটাকে এইচ দিয়ে লেখা আছে। তাহলে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। এখানে ডব্লিউ বলতে আমাদের কিসের কথা বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি, যাকে আমরা ইংরেজিতে বলি কি মেকানিক্যাল এনার্জি। তাহলে আমাদের এখান থেকে বলছি কি এটা হচ্ছে কি আমাদের যান্ত্রিক শক্তি। ওকে, তাহলে যান্ত্রিক শক্তি সেটা আসছে কার সাথে প্রপোর্শনাল না, এইচ বলতে আমাদের কার কথা বলছি, তাপ শক্তি। কিন্তু প্রপোর্শনাল তারা কিন্তু সমান নয়, তাই সেগুলোকে আমাদের ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। যে কনস্ট্যান্টটাকে আমরা জে দিয়ে লিখি, সেই জে তাকেই আমরা বলি কি জুল তুল্যাঙ্ক, যাকে আমরা ইংরেজিতে বলেছি কি না জে, যাকে আমরা বলছি কি জুল ইকুইভ্যালেন্ট। তাহলে আমাদের এখান থেকে ওয়ান লাইনেতে এটাকে মনে রাখতে গেলে কীরকম মনে রাখছি দেখ, কথাটা খুবই সিম্পল। মেকানিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, ডব্লিউ ইকুয়াল টু জেএইচ ফর্মুলা ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি কখনো কোথাও হিট এনার্জি থাকে সেটাকে মেকানিক্যাল এনার্জির সাথে ইকুয়াল লিখতে গেলে আমরা কি করব, ডব্লিউ ইকুয়াল টু জেএইচ কথাটা ব্যবহার করব। মানে যদি কোথাও ধর তোকে বলে দেওয়া থাকে তাপ শক্তিটা আমাদের গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, তখন গতিশক্তি আর তাপ শক্তি রিলেশন করতে গেলে যে ওয়ার্ডটাকে আমাদের নিয়ে আসতে হবে। এবারেতে কথা আসছে কি দেখ, এই যে যেটা তাহলে আমাদের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, যে ভ্যালুটা জে এর থাকে সেটার ভ্যালুটা থাকছে কতখানি দেখতো 4.2 জুল পার ক্যালোরি। ওকে, তাহলে 4.2 তার ভ্যালুটা থাকছে কতখানি, জুল পার ক্যালোরি। এটাই আসছে কি জে বা তার ভ্যালু। এটা তাহলে বেসিক্যালি কিছুই নয়, এটা হচ্ছে একটা কি কনভার্সন ফ্যাক্টর। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম কি জুল ইকুইভ্যালেন্ট বা জুল তুল্যাঙ্ক, তার কনসেপ্ট আমাদের এখান থেকে চলে গেল। তাহলে এই কনসেপ্ট আমাদের দরকার ছিল, যেটাকে আমরা দেখে নিলাম। এরপরেতে পরবর্তী যে কনসেপ্টটাকে নিয়ে আমরা ডিসকাশন করব সেটা আসছে কি দেখ না, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। ওকে, তাহলে এখান থেকে আমাদের পরবর্তী যে কনসেপ্ট যেটাকে আমরা আলোচনা করব সেটা আসছে কি দেখ, আপেক্ষিক তাপ।
ওকে, তাহলে এই কনসেপ্টের সমাতে কীরকম করছে না, এটুকুনি কথা বলেছি, কোনো বস্তুর ওপর বাইরে থেকে তাপ অ্যাপ্লাই করলে আমরা কি শিখেছি, বডিটার টেম্পারেচার বেড়ে যায়। তাহলে এই কোনো একটা বডি আছে, বাইরে থেকে আমি কি করছি না হিট দিচ্ছি, তখন বডিটার টেম্পারেচার ইনক্রিজ করে। খুব কমন কথা দেখেছি যে বডিটার উপর আমরা যত বেশি পরিমাণ হিট দিই তার টেম্পারেচার তত বেশি বাড়ে। আরও একটা কথা আমরা লক্ষ্য করেছি, দেখ যদি আমাদের বডিটা ছোট হয় তার উপরেতে টেম্পারেচার দিলে যতখানি টেম্পারেচার মানে তার উপর বাইরে থেকে হিট দিলে অর্থাৎ তাপ দিলে তার উষ্ণতা যতটা না বাড়বে, যদি বডিটা খুব বড় হয় তার মধ্যে যদি আগেতে যা টেম্পারেচার মানে হিট দিচ্ছিলাম সেই একই পরিমাণ হিট দিই, তার কি টেম্পারেচার ততটা বাড়ে? নিশ্চয়ই নয়। মানে আমি কথাটা বলছি মানে কনফিউজ হয়ে যাস না, আমি একটা একটা করে লাইন বলছি, তোরা একটু দেখ। 1 নম্বর কথা আসছে কি দেখ, খুব কমন কথা, যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করা হয়, কথা বলছি কি দেখ তো, যদি বাহ্যিক তাপ প্রয়োগ করা হয়, তাপ দেওয়া হয়, হলো, আমরা তখন দেখতে পারবো কি উষ্ণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজ করবে। মানে আমরা এখান থেকে বলতে পারছি কি দেখ, কোনো বডির ওপর বাইরে থেকে টেম্পারেচার দিলে আমাদের কি থাকবে না, কোনো বডি যেটা আছে তার টেম্পারেচারটা ইনক্রিজ করবে, মানে কিউ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা থিটা। তাহলে এখান থেকে কিউ বলতে কি বোঝাচ্ছি, বাহ্যিক তাপ, আর ডেল্টা থিটাকে আমি বোঝাচ্ছি কি না চেঞ্জ ইন টেম্পারেচার। এবারে দেখ এই কিউ অ্যামাউন্টের হিট মনে কর তুই 1 গ্লাস জলে দিলি, তার যতখানি না টেম্পারেচার বাড়বে, তুই মনে কর একটা বড় জলের পাত্র আছে, তার মধ্যে তুই মনে কর দিলি কি সমান পরিমাণ তাপটাই দিলি। এখানটাতেও মনে কর যে তুই তাপটা দিয়েছিলিস তার মানে মান ধরছিস কত 10, এখানেও যে তুই তাপ দিলি তার মান ধর 10। তাহলে এটার উষ্ণতা যদি বাড়ে ডেল্টা থিটা 1 আর এটার উষ্ণতা যদি বাড়ে ডেল্টা থিটা 2, খুব কমন কথা দেখ, এখানে তো উষ্ণতাটা কম বাড়বে, অর্থাৎ ডেল্টা থিটা 2 শুড বি লেস দ্যান ডেল্টা থিটা 1। কেন না, তার কারণ হচ্ছে এই জায়গাতে আমাদের কি আছে, ভর বেশি আছে। ওকে, তাহলে যদি বেশি ভরের কোনো জিনিসের মধ্যে আমাদের একই পরিমাণ তাপ দেওয়া হয়, বেশি ভরের জিনিসটার উষ্ণতাটা খুব কম পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ আমার এখান থেকে যেরকম বলছি কি 1 নম্বর কথা হিসাবে কিউ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা থিটা, ঠিক সেরকমভাবে 2 নম্বর কথা বলতে পারবো কি কিউ অর্থাৎ কোনো বস্তুতে যে তাপ দিচ্ছি সেটা আমাদের কার সাথে প্রপোর্শনাল থাকবে না, মাসের সাথেও প্রপোর্শনাল থাকবে। এই দুটো কথাকে যদি দুটোই প্রপোর্শনাল, দুটোকেই যদি আমি একটা লাইনের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে যা যা ঘটনা বললাম সেটাকে আমি একটা লাইনে নিয়ে আসতে চাইছি। ওকে, তাহলে এখান থেকে পুরো জিনিসটাকে তোরা দেখে নে, দেখে নেবার পর এইটাকে আর এটাকে আমি একটা লাইনে নিয়ে আসছি। লাইনে নিয়ে আসছি বলতে গেলে আমি কীরকম কথা করব বা কী কাজ দেখাবো না, সেটা আসছে এরকম কথা দেখ, কিউ দুটোকে একসাথে নিয়ে আসতে গেলে কি কথা থাকবে, এম ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ প্রপোর্শনাল সাইন হাঁটাতে হবে, হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, যে কনস্ট্যান্ট নিয়ে আসা হয় সেটাকে আমাদের এস দিয়ে ডিফাইন করা হয়। সেই যে এস, সেই এসটাকেই বলা হয় কি স্পেসিফিক হিট বা যাকে আমরা বলি কি আপেক্ষিক তাপ। ওকে, তাহলে এই যে এস সেটাকেই আমরা বলছি কি স্পেসিফিক হিট বা যাকে বাংলায় আমরা বলি কি আপেক্ষিক তাপ। বলো, তাহলে আমাদের এখান থেকে দেখে নিতে পেলাম কি কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। এম কি বস্তুটার মাস, এস কি আপেক্ষিক তাপ, ডেল্টা থিটা কি উষ্ণতার পরিবর্তন। মানে আমরা যদি এখান থেকে এবারে এস কি জিনিস সেটাকে বলতে থাকি, সেটা বলতে গেলে কি বলবো, কিউ বাই এম ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ যদি কখনো এরকম ঘটনা ঘটে যে এম ইকুয়াল টু 1 অর্থাৎ একক ভরের মাস, ওকে একক ভরের বস্তু, যদি এরকম হয় ডেল্টা থিটা ইকুয়াল টু 1 অর্থাৎ একক উষ্ণতার পরিবর্তন, একক উষ্ণতার পরিবর্তন। ওকে, তখন তোরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস এস এর ভ্যালুটা কত পেয়ে যাবি, কিউ। তাই এখান থেকে এস কে সংজ্ঞার আকারেতে লিখতে গেলে আমাদের কি লিখবো, একক ভরের কোনো বস্তুর একক উষ্ণতা পরিবর্তন করতে যে পরিমাণ তাপ শক্তি লাগবে তাকেই আমরা বলবো কি আমাদের আপেক্ষিক তাপ।
তাহলে এর সংজ্ঞার সময় আমরা কিরকম ভাবে লিখে রাখছি দেখ, আমি এখানটাতে তার সংজ্ঞাটাকে লিখে দিচ্ছি তোদের সুবিধার্থে। কিরাম করা বললাম, এম অর্থাৎ আমি এখান থেকে লিখছি কি একক ভরের কোন বস্তুর, একক ভরের কোন বস্তু, ওকে, উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, উষ্ণতা একক মান বৃদ্ধি করা মানে কি, উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, ওকে, একক ভরের কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে দরকারি তাপ শক্তিকে, দেখ এখান থেকে আমরা বলছি কি এম আর এটা থিটা হলে আমাদের কিউ ইকুয়াল টু কত ছিল এস, তাহলে সেখান থেকে কিউটা কি, কিউটা ছিল কি দরকারি তাপ, তাহলে একক ভরের কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে দরকারি তাপকে আমরা কি বলবো না, আমরা আপেক্ষিক তাপ বলবো। ওকে, তাহলে এটার ডেফিনেশনের সময় তোরা এরকম ভাবে এটাকে বলে দিচ্ছিস। তাহলে খুব সহজ একটা জিনিস, খুব সহজভাবে আমি তোদেরকে বলে দিলাম। এবারেতে তোদের কথা আসছে কি এই যে আমাদের এস তার একক কতখানি আসবে, অর্থাৎ আপেক্ষিক তাপের একক। দেখ আমাদের কি আসছে, তাপের একক বাই মাসের একক বাই আমাদের কত আসছে না ডেল্টা থিটার একক। তাপের একক আমরা সবাই কত শিখেছি না, তাপের একককে আমরা শিখেছি কত জুল, মাসের একক কত শিখেছি কেজি, আর উষ্ণতার পরিবর্তনের একক বা উষ্ণতার একককে আমরা কত শিখেছি কেলভিন। তাই আমরা এর একককে লিখতে পারবো কি, অর্থাৎ আপেক্ষিক তাপের একককে কিরকম ভাবে দেখ, জুল পার কেজি পার কেলভিন। ওকে, এটা কোন এককেতে চলে যাবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এটা চলে যাচ্ছে আন্তর্জাতিক একক বা এসআই এককে। আমাদের যদি সিজিএস এককেতে দেখতে হতো তাহলে আমাদের জুলটা সিজিএস একক নয়, জুলের বদলে তো আমাদের কে চলে আসতো, জুলের বদলে তো আমাদের চলে আসতো হচ্ছে কি ক্যালোরি পার গ্রাম, কেননা কেজির ইকুইভ্যালেন্ট কত আসছে গ্রাম, পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আবার দেখ আমি তোদেরকে একটু আগেতেই দেখালাম যে ক্যালোরি আর জুলের সম্পর্ক, ক্যালোরি আর জুলের সম্পর্ক বলার সময় তোদের কি করলি, তোরা সবাই দেখলিস হচ্ছে এরকম কথা, 1 ক্যালোরি ইকুয়াল টু তোদের কত থাকে না, আমাদের সবাই শিখেছি 1 ক্যালোরি ইকুয়াল টু থাকে হচ্ছে যে তোদের 4.2 জুল, তাই তো, এই কথাটাও তোদের কিন্তু মাথার মধ্যে রাখবি। তাহলে এখান থেকে যদি 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল হয়, তাহলে সেখানেতে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড সেটাকে যদি আমাদের কনভার্ট করতে হয়, অর্থাৎ কথা আসছে কি দেখতো 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমি কনভার্ট করছি। দেখ ক্যালোরি থেকে জুলেতে গেলে আমাদের কত বসিয়ে দিচ্ছি 4.2 জুল, পার গ্রাম, গ্রামটাকে আমাদের তোর কেজিতে কনভার্ট করলে তোকে কত লিখতে হবে 10 টু দি পাওয়ার -3 কেজি, ডিগ্রি সেন্টিগ্রেড আর নর্মাল কথা কি কেলভিন, তার ডিফারেন্স তো সমান, তাহলে এখান থেকে চলে গেল কত জুল পার কেজি পার কেলভিন। মানে এটাকেই তোরা যদি ঘুরিয়ে লিখিস কি লিখতে পারবি দেখ, জুল এখানটাতে লিখবি কত দেখ কেজি টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1, মানে বেসিক্যালি এটা তো চলে আসছে কত দেখ 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে সিজিএস থেকে এসআইতে কনভার্ট করতে গেলে তোকে করতে হলো কি না 4200 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো। এখান থেকে এই দুটো কথাটা তোদের সবার মাথার মধ্যে রাখতে হবে, কার জন্য না ফর ওয়াটারের জন্য। ওকে, তাহলে আমাদের সবাইকে শিখে রাখতে হচ্ছে কি জলের জন্য, জলের স্পেসিফিক হিট কত হয় ফর ওয়াটার, এস ইকুয়াল টু আমরা কত শিখেছি 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কি তোদের এসআইতে লিখতে গেলে কত লিখতে হয় 4200 জুল পার কেজি পার কেলভিন। যদি আমাদের মানে সিম্পলিসিটির জন্য বলি কি আইসের স্পেসিফিক হিট অন্য কিছু হয় কিন্তু ক্যালকুলেশনের সুবিধার থেকে আমরা তাকে কত লিখে রাখবো না, সেটার ভ্যালু আসবে দেখ এরকম 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সেটাকে যদি এসআইতে লিখি তার ভ্যালু কত চলে আসবে 2100 জুল পার কেজি পার কেলভিন। তোরা জানবি আইস আর ভেপার, ওকে, বা সেটাকে আমরা বলি কি স্টিম, তাহলে তার দুজনেরই আমাদের দেখব কি এই যে তোর এস এর ভ্যালু, সেই
এটার ভ্যালুটাও কিন্তু এই ফর্মুলা দিয়ে ডিফাইন করতে হয়। দুটোর ভ্যালু সামান্য কিন্তু তফাৎ আছে, কিন্তু গাণিতিক ক্যালকুলেশনের সময় ফর ক্যালকুলেশন আমরা কিন্তু এই জায়গাটাকে একটুখানি সবাই ধরে রেখে দেব। ওকে, তাহলে আমাদের দেখে নিলাম কি আপেক্ষিক তাপের ডেফিনেশন কি জিনিস, তার এসআই পদ্ধতিতে ভ্যালু কত, সিজিএস পদ্ধতিতে ভ্যালু কত, ঘটনাগুলোকে কিন্তু আমরা দেখে নিলাম। একবার তোর এখানটা থেকে নোট ডাউন করে নে, দেখে নে, পরের কথাতে আমরা যাব। ঝটপট দেখে নে। হলো, এরপরেতে আমরা চলে যাব হচ্ছে পরের কথাটা। এই যে আপেক্ষিক তাপ করলাম, অনেক সময়তেই আমাদের বের করতে দেয় আপেক্ষিক তাপের মাত্রা কত। ওকে, মানে পরবর্তী আমাদের যে পয়েন্টটাতে চলে যাব সেটা আসছে কি আপেক্ষিক তাপের মাত্রা। আপেক্ষিক তাপের মাত্রা, দেখ আমরা ফর্মুলা কত শিখলাম, কিউ ইকুয়াল টু শিখলাম কত, এম এস ডেল্টা থিটা। কিউ মানে কত, কিউ মানে হচ্ছে আমাদের সবাই শিখেছি সেটা হচ্ছে কি না এনার্জি, হিট এক প্রকার এনার্জি। তাহলে এর ডাইমেনশনের সময় আমরা কত লিখছি, দেখ এনার্জির ডাইমেনশন আমরা কত শিখেছি, সবাই শিখেছি, দেখ এম এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -2, তাই না? কেননা আমরা সবাই কি শিখেছিলাম, এনার্জি মানে কার সঙ্গে সমান হয়, এনার্জি মানে হচ্ছে আমাদের ওয়ার্ক টানের সাথে সমান হয়। আমরা সবাই শিখেছিলাম কি ওয়ার্ক টানের মানে কত হয়, ওয়ার্ক টান মানে হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ভ্যালু কত হয়, এম এল টি টু দি পাওয়ার -2, ডিসপ্লেসমেন্ট কত এল, তাই সেখান থেকে আমরা লিখে দিই কত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে সেই কথাটা মাথায় রেখে আমরা লিখে দিলাম কি কিউ এর যে ডাইমেনশন, সেই কিউ এর ডাইমেনশনটাকে আমরা লিখে দিলাম কত না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। বোঝা গেল কথাটা? এবারেতে আমরা যে জায়গায় চলে যাব সেটা আসছে কি দেখতো না মাসের ডাইমেনশন কত থাকে, সিম্পল এম। এস এর ডাইমেনশন আমরা বের করতে চাইছি, এসি রাখলাম। ডেল্টা থিটা তার ভ্যালুর ডাইমেনশন কত থাকে না টেম্পারেচারের ডাইপ্রেসারকে আমরা কি দিয়ে নিই, সবাই শিখেছি কেলভিন এককেতে নিই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কিসের ঘটনা এলো, এই ঘটনা এলো। বোথ সাইড থেকে দেখতে পাচ্ছি মাস বেরিয়ে চলে যাবে, গেলে তাহলে আমাদের এস এর ডাইমেনশনের সময় আমাদের কত লিখে ফেলতে পারবো, দেখতো এস এর ডাইমেনশনের সময় ভ্যালু চলে আসছে, দেখ লেফট সাইডে তো শুধু পড়ে থাকছে কত এল স্কোয়ার, এখানটাতে আর কে পড়ে থাকছে টি টু দি পাওয়ার -2, আর কেলভিনেরটা যখন এদিকটাতে চলে আসবে সেটা চলে যাবে কত কে টু দি পাওয়ার -1। তাহলে দেখ আমরা দেখে নিলাম আপেক্ষিক তাপের মাত্রা চলে এলো কত এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু কে টু দি পাওয়ার -1। ওকে, এটা হয়ে গেল কি আমাদের যেটা ফর্মুলা, বা আমাদের পরীক্ষার জন্য এমসিকিউ এর জন্য এই জায়গাটাকে একটু দেখে রাখতে হবে। হলো, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছিস? এবারেতে দেখ যদি তোদের এরকম ঘটনাটা ঘটে যে টেম্পারেচারের ডিফারেন্সটা খুব স্মল হয়। ওকে, তাহলে কিসের কথা বলছি, যদি আমাদের টেম্পারেচার ডিফারেন্সটা খুব স্মল হয় তখন আমরা জানবো কি এই যে সি, এই যে এস অর্থাৎ আপেক্ষিক তাপ, তার ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। মানে এখান থেকে কথাটা মনে রাখবো কি এই যে আপেক্ষিক তাপ তার ভ্যালু কিন্তু একটা ফিক্সড কথা নয়। এখান থেকে বলছি কি দেখ যদি আমাদের if temperature difference is very small, ওকে, তখন আমাদের কি নিতে হয় যে এস কে কনস্ট্যান্ট বলে চালাতে হয়। হলো, কিন্তু যদি সেটা আমাদের স্মল না হয় তখন আমাদের এই যে ফর্মুলাটা আছে কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা, সেই ফর্মুলাটা একটু পরিবর্তন আনতে হয়। তখন কি করতে হয়, কিউকে আমাদের করতে হয়, এম তো কনস্ট্যান্ট বাইরে চলে আসে, ভেতরটাতে রাখতে হয় কি এস ইন্টু ডি থিটা,
ওকে, সেখানে টেম্পারেচার ডিফারেন্স কোথা থেকে যাচ্ছে, θ1 থেকে θ2 তে যাচ্ছে। ওকে, তখন আমাদের কিউ এর ভ্যালুটাকে কিন্তু এই ফর্মুলা দিয়ে ডিফাইন করে রাখতে হয়। হলো, তাহলে দেখ আমাদের এই কথাটাকেও কিন্তু সবাই দেখে রাখছি। যদি কিউ কনস্ট্যান্ট মানে ডেল্টা থিটাটা খুব ছোট হয় তখন ফর্মুলাটা এটা, আর যদি ডেল্টা থিটার মানটা ছোট না হয় তখন ফর্মুলাটাতে সামান্য পরিবর্তন আনতে হয়। পরিবর্তন আনার ফলেতে আমরা দেখলাম কি তার ক্ষেত্রে যে ফর্মুলাটা চলে আসছে সেটা হচ্ছে কতখানি দেখ না এই ফর্মুলাটা। হলো, তাহলে এটা চলে গেল কি আমাদের আপেক্ষিক তাপের কথা। এরপরেতে আমাদের সিমিলার আরও একটা জায়গাতে কনসেপ্ট আছে যেটাকে বলছে কি আমাদের মোলার আপেক্ষিক তাপ। ওকে, তাহলে পরবর্তী যে কথাটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা আসছে কি না মোলার আপেক্ষিক তাপ। ওকে, বা ইংরেজিতে যাকে আমরা বলি কি মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট, যার বাংলা আমাদের কি থাকছে না নিশ্চয়ই বুঝতে পারছিস, সেটাকে বলছে কি মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ। দেখ আগের ক্ষেত্রে মোলের কনসেপ্ট কোথায় আসে, গ্যাসওয়াস পার্টিকেলের ক্ষেত্রে আসে বা গ্যাসের ক্ষেত্রে আসে। আগেরটার ক্ষেত্রে আমরা কাকে নিয়ে ডিসকাশন করলাম না আমাদের সলিড কোনো বডি ছিল বা লিকুইড ছিল, তাদের ক্ষেত্রে আমাদের ওই নর্মাল এস আপেক্ষিক তাপকে নিয়ে কাজ করেছিলাম। কিন্তু যখনই কোনো সিস্টেমকে গ্যাসওয়াস সিস্টেমকে নিয়ে ডিসকাশন করছি সেই সময়তে আমাদের কোনো বস্তুর ওপরে যদি হিট দিই সেখান থেকে ওই এম এর বদলেতে কাকে নিতে হয়, নাম্বার অফ মোলকে নিতে হয়। তখন এই এস এর বদলেতে যে ওয়ার্ডটা নেই সেটা থাকে কি আমাদের সি। তাহলে তখন কিউ ইকুয়াল টু আমরা কত লিখি এন সি ডেল্টা সি। এখানেতে এই যে সি নিলাম সেই সিটাকেই আমরা বলি কি না সিটাকেই বলি হচ্ছে আমাদের মোলার স্পেসিফিক হিট। ওকে, তাহলে এখান থেকে দেখে নিচ্ছি কি এই যে সিটাকে আমরা বলছি কি মোলার স্পেসিফিক হিট। ওকে, এখানে নিশ্চয়ই বুঝতে পারছিস এন থেকে কি বলা হয় মোল সংখ্যা, মানে আমরা ইংরেজিতে বললে তাকে কি বলবো না নাম্বার অফ মোল। তাহলে তোদের অনেক সময়তে সি এরও ডেফিনেশন দিতে হতে পারে, তাহলে সি এর ভ্যালুটাও করতে গেলে কত বলছিস দেখ কিউ বাই এন ইন্টু ডেল্টা থিটা। তাহলে তার ভ্যালুটাও কত আসবে, যদি এন ইকুয়াল টু 1 হয় ডেল্টা থিটা ইকুয়াল টু 1 হয় তখন সি ইকুয়াল টু কত আসছে কিউ। তাহলে এখান থেকেও আমরা ডিফাইন করতে পারবো কি 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ শক্তি লাগে তাকে আমরা বলবো কি মোলার আপেক্ষিক তাপ। ওকে, তাহলে সেটাকে আমি একবার এখানটাতে যদি লিখে দিই কিরকম আসছে দেখতো, 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য ওকে দরকারি তাপকে আমরা বলবো কি মোলার আপেক্ষিক তাপ। দরকারি বা প্রয়োজনীয় তাপকে আমরা মোলার আপেক্ষিক তাপ বলবো। মোলার আপেক্ষিক তাপ বলবো। ওকে, তাহলে আমাদের এখান থেকে শিখে নিলাম কি মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি। এর যদি আমরা এককের কথা বলি সেই এককটা আমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজেতে বা সিম্পল ভাবে বলে দিতে পারবো। এর একক কত চলে আসবে বল, তোরা নিজেরাই বলতে পারবি। এর একক চলে আসবে কত, দেখ ওপরে আছে কত না কিউ, কিউ মানে কত আসছে জুল পার মোল পার কেলভিন। ওকে, তাহলে এই জুল পার মোল পার কেলভিন সেটা হয়ে যাবে কি আমাদের মোলার আপেক্ষিক তাপের একক। এটা চলে গেল কার ক্ষেত্রে, এটা চলে গেল আমাদের সিজি এই এসআই এর ক্ষেত্রে। আর যদি সিজিএস এর ক্ষেত্রে বলি আমাদের জুলটার বদলেতে কি চলে আসবে ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমাদের কোন এককেতে পেয়ে যাব, মানে কোন পদ্ধতিতে পেয়ে যাব না সিজিএস পদ্ধতিতে। তাহলে এখান থেকে দেখে নিলাম যে মোলার আপেক্ষিক তাপ আর আমাদের নর্মাল আপেক্ষিক তাপ এদের ঘটনাগুলো কি আছে বা কি কি জিনিসটাকে আছে। হলো,
তাহলে দেখ দুটোকে যদি কম্পেয়ার করি, এখান থেকে পাচ্ছিলাম কতটা কিউ ইকুয়াল টু পাচ্ছিলাম এমএস ডেল্টা থিটা, মানে মাসের টার্মে রিপ্রেজেন্ট করলে, আর মোলের টার্মে রিপ্রেজেন্ট করলে আমরা পেয়ে গেলাম কত কিউ ইকুয়াল টু এনসি ডেল্টা থিটা। তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি আমরা লিখতে পারবো কি, দেখ দুটো ক্ষেত্রেই তো কিউটা সেম, মানে আমরা লিখতে পারবো এরকম কথা, এমএস ডেল্টা থিটা সেটা ইকুয়াল টু কত লিখবো, এনসি ডেল্টা থিটা। বোথ সাইড থেকে ডেল্টা থিটা বেরিয়ে গেল। গেলে আমরা কতখানি লিখতে পারবো, দেখ এমএস ইকুয়াল টু লিখতে পারবো কতখানি, দেখ তো এন ইন্টু সি। বোঝা গেল পয়েন্টটা? এবারে তো দেখ একটা কথা মাথার মধ্যে রাখবি, এই যে সিটা, অর্থাৎ কোন সিটার কথা বলছি না, আমাদের ছোট মোলার স্পেসিফিক হিটের সিটার সমান। এই মোলার স্পেসিফিক হিটের সিটাকে অনেক সময়তে তুই কীরকম ভাবে তাহলে লিখতে পারবি, দেখ তো স্মল এম বাই এন, সেটা ইন্টু কতখানি লিখতে পারবি, এস, তাই না? মানে দেখ স্মল এম মানে আমাদের কি আসছে, মাস অফ দ্য সাবস্টেন্স, ওকে, সেটা আসছে কত, স্মল এম। স্মল এনটা কত ছিল, নাম্বার অফ মোল, সেটা ছিল কত খালি এন। তাহলে দেখ এম কে এন দিয়ে ভাগ করা আসছে, তাহলে দেখ কতক্ষণই মোল আছে আমরা জানি, টোটাল মাস কতটা আছে জানি, সেটাকে যদি তাহলে মোল দিয়ে ভাগ করিস তাহলে আমরা পাবি কত, মাস পার ইউনিট মোল। মাস পার ইউনিট মোলকে আমরা কি বলি, মাস পার ইউনিট মোলকে আমরা বলি হচ্ছে কতখানি না, মোলার মাস, তাই না? তাহলে মাস পার ইউনিট মোল সেটাকেই আমরা বলছি কি না, মোলার মাস বলে পরিচয় দিচ্ছি। তাহলে এই এম বাই এন এটাকেই আমরা লিখবো কত না, ক্যাপিটাল এম দিয়ে তাহলে লেখা হয় কি, মোলার মাস। তাহলে সবসময় মাথায় রাখবি স্মল এম মানে থাকবে কি টোটাল মাস, ক্যাপিটাল এম মানে থাকবে কি মোলার মাস। তাহলে এই কথাটাকে অর্থাৎ সি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, ক্যাপিটাল এম ইন্টু এস। এখান থেকে তাহলে রিলেশনটার সময় কি দেখলাম, দেখ সি বলতে আমাদের কি বলছি না, মোলার স্পেসিফিক হিট, ওকে, সেটা ইকুয়াল টু কতখানি পেলাম, দেখ তো মোলার মাস ইনটু আমরা পাচ্ছি কত, স্পেসিফিক হিট। ওকে, আচ্ছা এখানেতে এই যে স্পেসিফিক হিট, এই স্পেসিফিক হিটটাকে আমাদের দেখ মাস দিয়ে রিপ্রেজেন্ট করার সময়তে ছিল, দেখ আমাদের কি করেছিলাম, এখান থেকে মাস দিয়ে ডিফাইন করেছিলাম। তাই এখান থেকে যেহেতু মাস আছে, মাসটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, গ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি মাসের এককটাকে। তাই সেই কথাটার কথা মাথায় রেখে এই যে নর্মাল ধরনের স্পেসিফিক হিট সেটাকে অনেক সময় গ্রাম স্পেসিফিক হিটও নাম দেওয়া হয়েছে। মানে আমাদের এখান থেকে যে কথাটা বলতে চাইছি সেটা সেরকম ধরনের কথা, দেখ যে মোলার স্পেসিফিক হিট ইকুয়াল টু মোলার মাস ইন্টু গ্রাম স্পেসিফিক হিট। ওকে, তাহলে আমাদের এখান থেকে লিখছি কি, দেখ মোলার স্পেসিফিক হিট ইকুয়াল টু আমরা কত দেখে নিলাম, দেখ মোলার মাস ইনটু এখান থেকে যে নর্মাল স্পেসিফিক হিট ছিল সেটাকেই আবার অনেক সময় লেখা হয় কি, দেখ গ্রাম স্পেসিফিক হিট। ওকে, এই কথাটাকে কিন্তু তোদেরকে সবাইকে ধরে নিতে হবে, এটা দিয়ে কিন্তু একটা রিলেশন, এটা দিয়ে কিন্তু অনেক সময়তেই পরীক্ষায় অঙ্ক আসে। তোরা জানবি যে অনেক সময়তে এই যে আমাদের সিটা করেছি না, এই সিটা অ্যাকচুয়ালি কি হয়, ক্যাপিটাল সি হয়। এটাকে আমাদের সবসময়তে লিখি কোনটা দিয়ে, ক্যাপিটাল সি দিয়ে, মোলার স্পেসিফিক হিটকে। মোলার মাসকে কি দিয়ে লিখি বললাম, ক্যাপিটাল এম দিয়ে। গ্রাম স্পেসিফিক হিটকে এস দিয়েও লেখা হয়, আবার কি হয় অনেক সময় ছোট হাতের সি দিয়েও লেখা হয়। তাহলে বড় হাতের সি ইকুয়াল টু আমাদের কত থাকে, মোলার মাস ইন্টু ছোট হাতের সি। ওকে, তাহলে দেখ এই রিলেশনটাকে কিন্তু একটুখানি আমাদের ভালো করে ধরে রাখতে হবে। মোলারের সময়তে আমাদের থাকে কি বড় হাতের সি, আর আমাদের গ্রাম স্পেসিফিক হিটের সময়তে আমাদের কি থাকে, ছোট হাতের সি। তাহলে আমাদের এখন থেকে সবাইকে শিখতে হবে ছোট হাতের সি অর এস। ওকে, ছোট হাতের সি অর এস সেটা মানেই আমাদের বলতে হবে কি, দেখ গ্রাম স্পেসিফিক হিট। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু। বা
সেটাকেই আমরা বলবো কি নর্মাল স্পেসিফিক হিট। হলো? তাহলে দেখ, আর যদি বড় হাতের সি থাকে, ওকে, বড় হাতের সি থাকলে আমরা সেটাকে লিখবো কি মোলার স্পেসিফিক হিট। কেউ জানে এর মধ্যে ভুল করিস না, বড় হাতের সি মানে কি, ছোট হাতের সি মানে কি, ক্যাপিটাল এম মানে কি এবং ছোট হাতের এম মানে কি। ক্যাপিটাল এম মানে হচ্ছে মোলার মাস, ছোট হাতের এম মানে হচ্ছে টোটাল মাস, বড় হাতের সি মানে হচ্ছে কি মোলার স্পেসিফিক হিট, ছোট হাতের সি মানে হচ্ছে কি আমাদের ছোট হাতের সি মানে হচ্ছে গ্রাম স্পেসিফিক হিট বা নর্মাল স্পেসিফিক হিট। এই লাইনের মধ্যে কারোর যেন কোনো অসুবিধা না থেকে থাকে। ওকে, সবসময়তে জানবি এই যে স্পেসিফিক হিট আছে এটা কিন্তু বডির মাসের উপর ডিপেন্ড করে না। এটা কোন ধরনের পার্টিকেল, অর্থাৎ মনে কর আমি জল ব্যবহার করছি না আমি তেল ব্যবহার করছি, তার উপর নির্ভর করে। তাহলে এখান থেকে পরবর্তী পয়েন্টের সময়তে আমি একটা ইম্পর্টেন্ট কথা তোদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি দেখ, যে স্পেসিফিক হিট সেটা মোলার স্পেসিফিক হিট বল বা গ্রাম স্পেসিফিক হিট বল, সেটা হচ্ছে কি doesn't depend on quantity. ওকে, তাহলে সেটা কার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে যে কোন ধরনের মেটেরিয়াল ব্যবহার করছে, অর্থাৎ ইট ডিপেন্ডস অন নেচার অফ দ্য মেটেরিয়াল। ওকে, তাহলে এখান থেকে পরের কথা চলে আসছে কি দেখ, ইট depends on nature of the material. ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমরা সবাই ধরে রেখে দেব বা এটাকে কিন্তু আমরা সবাই লিখে নেব। তাহলে স্পেসিফিক হিট ডাজন্ট ডিপেন্ড অন কোয়ান্টিটি বাট ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। ওকে, তাহলে খুব সহজ একটা কনসেপ্ট, এখান থেকে কিন্তু সবাই সেটাকে দেখে রাখবে। আচ্ছা, এখান থেকে আরও একটা কথা তোদেরকে আমাদের শিখিয়ে রাখতে হবে বা শিখতে হবে, সেটা হচ্ছে কি দেখ, গ্যাসের ক্ষেত্রে কোনো জিনিসের পরিবর্তন দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি পরিবর্তনটা ডিপেন্ড করে কার উপর, সেটা সমচাপে করছি না সম আয়তনে করছি। সমচাপে যদি করি সেখানটাতে আমাদের যে মোলার স্পেসিফিক হিট ছিল সেটাকে আমাদের লিখতে হবে কিসে, সিপি দিয়ে। আর যদি আমি সম আয়তনেতে রেখে আলোচনা করি সেখান থেকে আমাদের মোলার স্পেসিফিক হিটকে কি দিয়ে ডিফাইন করতে হবে, সিভি দিয়ে ডিফাইন করতে হবে, রাইট। তাহলে আমি এখান থেকে বলে দিচ্ছি কি, গ্যাসের ক্ষেত্রে ভালো করে মাথায় রাখবি, সবার ক্ষেত্রে নয়, গ্যাসের ক্ষেত্রে আমাদের দুটো কথা আসছে। একটা আসছে কি সিপি, অর্থাৎ সেটাকে আমরা বলবো কি মোলার স্পেসিফিক হিট at constant pressure। ওকে, দেখো এটাকে আমরা বলছি কিন্তু বড় হাতের সি, যেন এটাতে কেউ কনফিউজ না হয়ে যায়, সেটা আমাদের কি আছে বড় হাতের সি। যদি আমাদের থাকে কি এখানেতে বড় হাতের সিভি, সেটাকে আমরা বলবো কি মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ওকে, এবারেতে আমাদের যদি যখন তোদেরকে আমি গ্যাসের থিওরি পড়িয়েছি সেখানটাতে একটা কথা আমি পড়িয়েছিলাম, দেখতো যে মেয়রস ফর্মুলা। ওকে, মেয়র ফর্মুলা যখন আমরা পড়িয়েছিলাম সেখান থেকে তোদেরকে আমি লিখে দেখিয়েছিলাম, সেটা ছিল কি বড় হাতের সিপি মাইনাস বড় হাতের সিপি, অর্থাৎ দুটো মোলার স্পেসিফিক হিটের ডিফারেন্সটা, সেটাকে আমরা লিখে দিয়েছিলাম কি দিয়ে, আর দিয়ে ডিফাইন করে দিয়েছিলাম। ওকে, তাহলে আমাদের বড় হাতের সি মানে আমরা কত শিখলাম দেখ, ছোট হাতের মানে ক্যাপিটাল এম ইন্টু ছোট হাতের সিপি মাইনাস ক্যাপিটাল এম ইন্টু ছোট হাতের সিপি, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি আর। তাহলে যদি আমাদের সেখান থেকে ডিফাইন করতে হয় ছোট হাতের সিপি মাইনাস ছোট হাতের সিপি, সেটা ইকুয়াল টু কত পাবো আমাদের আর বাই ক্যাপিটাল এম।
ওকে, তাহলে যদি ছোট হাতের সি আর ছোট হাতের পি হয়, সেখান থেকে আমাদের কিন্তু দেখতে হবে তখন তাদের ডিফারেন্সটা আসবে কত, আর বাই ক্যাপিটাল এম। আর বড় হাতের হলে সেটা আসবে কত না, ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে আমাদের এখান থেকে দেখে নিতে হবে যে ডিফারেন্সটাকে আমাদের কি দিয়ে জানতে চাইছে, তার উপরেতে ডিফাইন করে কিন্তু আমাদের এই ভ্যালুসটাকে ঠিকঠাকভাবে ডিফাইন করে রাখতে হবে। মানে যা কিছু ক্ষেত্রেই আমাদের যদি শুধু এইখানেতে ডিফারেন্সটাকে দিয়ে দেয়, সেটাকে কিন্তু আমাদের বললে হবে না, সেখান থেকে আমাদেরকে বুঝে নিয়ে অ্যান্সারটাকে করতে হবে। কখন আমাদের সেটাকে মোলার মাস দিয়ে ভাগ করতে হবে আর কখন আমাদের সেটাকে মোলার মাস দিয়ে ভাগ করতে হবে না। মানে আমাদের কথা আসছে এরকম ভাবে লিখতে পারবো, দেখ ধর কথা আমাদের বলছে ফর এ হিলিয়াম গ্যাস, তাহলে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে যদি আমাদের বড় হাতের সিপি মাইনাস বড় হাতের সিপি করি, তার ভ্যালু পাবো কত, ক্যাপিটাল আর। কিন্তু যদি তার ক্ষেত্রে আমরা ছোট হাতের সিপি মাইনাস ছোট হাতের সিপি করি, সেখান থেকে আমাকে কি করতে হবে, এর মোলার মাস দিয়ে ভাগ করতে হবে। দেখ এর মোলার মাসের ভ্যালু কত থাকে, আমরা সবাই শিখেছি এর মোলার মাসের ভ্যালু কত থাকে, হিলিয়ামের মোলার মাস আমাদের কত নিতে হয়, 4। মানে বেসিক্যালি আমাদের এখান থেকে করতে হবে কি, আর বাই 4 আমাদের তার অ্যান্সারটাকে করতে হবে। তাহলে এই কথাটাকে মাথায় রেখে কিন্তু তোরা আমাদের ক্যালকুলেশন করবি। এটা কিন্তু তাহলে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের নিডস টু রিমেম্বার। ওকে, তাহলে আমাদের এখান থেকে এই যে পয়েন্টটা, সেটা আসছে কি জেনে রাখা ভালো, পয়েন্ট টু রিমেম্বার। হলো, ঠিক একই রকম ভাবে আমাদের আরো একটা পয়েন্ট জেনে রাখা ভালো। দেখ সলিড বা লিকুইডের ক্ষেত্রে আমরা আয়তনের পরিবর্তনটা হচ্ছে বলে খুব একটা আমরা ধরে নিই না, সেখানে তো আমরা ধরি কি আয়তনের পরিবর্তনটা হচ্ছে না বলেই ধরি। অর্থাৎ আমাদের এখান থেকে কিসের কথা আলোচনা করছি না, কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে। তাহলে আমাদের এখান থেকে পরের কথাটা আসছে কি, কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে, কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে ওকে, আয়তনের পরিবর্তনটাকে আমরা কি ধরি না, নেগলিজেবল। মানে আয়তনের পরিবর্তন হচ্ছে বলেই আমরা ধরি না, আয়তনের পরিবর্তনকে আমরা তাহলে লিখি কি, নগণ্য। তাহলে কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন, আয়তনের বদল নগণ্য ধরা হয়। ওকে, তাই কঠিন আর তরলের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক হিটটা অ্যাকচুয়ালি কি থাকে, তাহলে এই কঠিন আর এর ক্ষেত্রে যে স্পেসিফিক হিটটা থাকে সেটা অ্যাকচুয়ালি কি হয় না, সেটা হয় কি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে না, তাই কঠিন এবং তরলের ক্ষেত্রে যে স্পেসিফিক হিটটা তাকে আমরা ধরে নিচ্ছি কাকে না, সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে যে নগণ্য বলে ধরে নিয়ে আমরা কাজ করছি। হলো, এরপরেতে আমাদের যে পরবর্তী কনসেপ্টটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, থার্মাল ক্যাপাসিটি, বা সেটাকে আমাদের বলা হয় কি হিট ক্যাপাসিটি। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরবর্তী যে কথাটাকে নিয়ে আলোচনা করব সেটার কথায় চলে যাই, সেটা আসছে কি থার্মাল ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি। এখানটাতে চলে কার কথা বলছি, সেটা আসছে দেখ থার্মাল ক্যাপাসিটি, বা সেটারই আরো একটা নাম আছে কি হিট ক্যাপাসিটি। জিনিসটা মনে রাখা একদমই সহজ কাজ, কিচ্ছু তোদের এখান থেকে চাপ নিতে হবে না, তোরা আরামসে এই জিনিসটাকে মনে রাখতে পারবি। সেটা আসছে কিরকম ভাবে দেখ, যে আমরা তো লিখলাম কত, কিউ ইকুয়াল টু, যদি আমি সি এর টার্ম দিয়ে লিখি এম, তাহলে সি এর টার্ম দিয়ে লিখলে এখান থেকে কত লিখতে হতো, আমাদের ছোট হাতের সি লিখতে হতো, এম সি ইন্টু ডেল্টা থিটা, তাই তো। এই যে এম আর সি করলাম,
এই এম আর সি এর যে মাল্টিপ্লিকেশান, এই মাল্টিপ্লিকেশানটাকে আমাদের বলা হয় কি হিট ক্যাপাসিটি। ওকে, তাহলে অ্যাকচুয়ালি হিট ক্যাপাসিটি বলতে গেলে আমরা কত লিখছি, এম ইন্টু সি। তাহলে দেখ হিট ক্যাপাসিটির যদি আমাদের এবারেতে আমাদের মোলারের টার্মে রিপ্রেজেন্ট করি, মানে দেখ আবার কিউ ইকুয়াল টু আমরা কত শিখেছিলাম, এন বড় হাতের সি ইন্টু ডেল্টা থিটা। তাহলে সেখান থেকে এই যে এন ইন্টু সি, এটাকে আমরা বলতাম কি না মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি হলো। তাহলে সেটার ভ্যালু আমাদের থাকতো কত, দেখতো এন ইন্টু বড় হাতের সি। যদি আমাদের এর একক বের করতে বলতো, দেখ সিম্পল কথা, এখানটাতে একক বললে কত বলতিস, দেখ এম সি তার ভ্যালুটাকে বের করতে গেলে তোদের কত লিখতে হতো, এই ইকুয়েশনটা থেকে লিখতিস কত, কিউ বাই ডেল্টা থিটা, তাই না? তাহলে কিউ বাই ডেল্টা থিটা, কিউ বাই ডেল্টা থিটা মানে তার একক কত চলে এলো, জুল পার কেলভিন। সিমিলারলি এখান থেকেও এনসি এর ভ্যালু কত চলে আসতো, দেখ জুল পার ডেল্টা থিটা, অর্থাৎ সেখানটাতে আমরা বলতাম কত না জুল পার কেলভিন। তাহলে এসআই পদ্ধতিতে আমাদের যে থার্মাল ক্যাপাসিটি আছে তার এককটা চলে আসছে কতখানি, জুল পার কেলভিন। যদি আমাদের সিজিএস পদ্ধতিতে বলতাম, সেখান থেকে জুলের করসপন্ডিং ভ্যালু তত কত, ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এই কথাটা শিখে নিলাম কি না থার্মাল ক্যাপাসিটি আর হিট ক্যাপাসিটির ব্যাপারটা কি আসছে। একবার তোরা এখান থেকে প্রত্যেকটা পয়েন্টকে দেখে নেওয়ার পরে আমি পরের পাতাটায় যাব। এরপরেরটাতে চল। এরপরে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা আসছে কি ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ এ বডি। ওকে, যাকে বাংলায় বলা হয় কি জল সম। ওকে, ওয়াটার ইকুইভ্যালেন্ট, ওয়াটারের বাংলা কি জল, ইকুইভ্যালেন্ট মানে কি সমতা, মানে এখান থেকে কথা আসছে কি জল সম, অর্থাৎ বাংলায় যে কনসেপ্টটার নাম হচ্ছে কি জল সম, ইংরাজিতে আমরা সেটাকেই বলছি কি ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ এ বডি। হলো, তাহলে আমাদের এবারেতে যে কনসেপচুয়াল পয়েন্টটাকে নিয়ে ডিসকাশন করছি সেটা চলে কিসের কথা বলছি, ওয়াটার ইকুইভ্যালেন্ট। ওকে, বা বাংলায় যার আমরা নাম দিলাম কি না জল সম। ওকে, তাহলে দেখ এটার জিনিসটা কি, ভালো করে কনসেপ্টটা শুনে নে। দেখ কোনো একটা বস্তু আছে, তার উষ্ণতা আমরা 1 ডিগ্রি বাড়াতে চাইছি, তাহলে তার জন্য কিছুটা তাপ লাগবে। সেই সমান পরিমাণ তাপ যতখানি জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে পারবে তাকে আমরা বলবো কি জল সম। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি লিখে দিচ্ছি, দেখ কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে, সেই সমান পরিমাণ তাপ যতখানি জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে পারবে তাকে আমরা বলবো কি জল সম। চল তাহলে কথাটাকে আমি একটুখানি যেটা বললাম সেটাকে আমরা লিখে নিই। দেখ এখান থেকে কথা আসছে কি এরকম, কোনো বস্তুর উষ্ণতা ওকে 1 ডিগ্রি বাড়ানোর জন্য, 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগে, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগে, ওকে, তারপরের লাইনটাতে তাহলে কি দেখে নিলাম, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগে। তাহলে পরের কথাতে আসছে কি সেই সমান পরিমাণ তাপ, অর্থাৎ সেই একই তাপটা, সেই সমান তাপ যতটা, যতটা বলতে আমি কার কথা বলেছি, মানে যতটা ভরের, যতটা জলের উষ্ণতা, অর্থাৎ মানে যে পরিমাণ মানে জলের মাসের উষ্ণতার কথাটা বলছি, মানে যতটা জলের উষ্ণতা
1 ডিগ্রি বাড়াতে পারে। ওকে, তাকেই আমরা বলবো কি জলসম। ওকে, আমাদের এখান থেকে একটুখানি গাণিতিক রূপেতে এটাকে আমরা আলোচনা করে দেখে নেব। কিরকম ভাবে এটাকে গাণিতিক রূপেতে আলোচনা করছি দেখ। আমরা সবাই কি শিখেছি না, খুবই কমন একটা কনসেপ্ট যে কিউ ইকুয়াল টু আমরা শিখেছি কত দেখ এমএস ডেল্টা থিটা। হলো, এবারে দেখ আমরা সবাই বলছি কি 1 ডিগ্রি বাড়ানোর কথা, তাহলে ডেল্টা থিটা ইকুয়াল টু ধরবো কত 1 ডিগ্রি। তাহলে তখন আমরা কিউ ইকুয়াল টু দেখে নিচ্ছি কত এম ইন্টু এস। এখানে এম ইন্টু এস বলতে কি বোঝাতে চাইছি দেখ, এম বলতে আমি বোঝাতে চাইছি যে বডিটার জলসম ব্যবহার করছি, মানে মাস অফ দ্য বডি। এস এস বলতে বোঝাতে চাইছি কি না স্পেসিফিক হিট অফ দ্য বডি, অফ দ্যাট বডি, মানে যে বডিটার জলসম ব্যবহার বের করতে চাইছি। তাহলে আমাদের এখান থেকে কি দেখতে হবে দেখ, এটা বডিটার, তাহলে এখানেতে এম কে আমরা কাকে দিয়ে প্রকাশ করব, সেটাকে আমরা লিখবো কত এম অফ দ্য বডি। এখানে থেকে স্পেসিফিক হিট অফ দ্য বডি, মানে এখানটাকে লিখবো কত এসপি। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এটাকে আমরা লিখে দেবো কত এম বি ইন্টু এসপি। বোঝা গেল? তাহলে আমাদের এখান থেকে দেখাচ্ছে কি কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা লিখে দিলাম কি দিয়ে না এম বি ইন্টু এসপি। হলো পয়েন্ট। এবারেতে আমরা বলছি কি যে এই পরিমাণ তাপটাই যতখানি জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে পারবে। ওকে, মানে আমাদের এখান থেকে লিখছি কি যে তাপের ভ্যালুটা তো এখানটা থেকে সেম থাকবে, তাহলে এখানটাতে যেটা কিউ ছিল আমি এখানটাতেও কিন্তু সেমটাকেই কিউ হিসাবে ব্যবহার করছি, সেই একই কিউটা যাচ্ছে, এই কিউটা এখানটাতে কনভার্ট হলো। সেটা কি করছে না জলের উষ্ণতা বাড়াচ্ছে। এখন তাহলে কি আসবে মাস অফ ওয়াটার, এখানটাতে পাবি কত স্পেসিফিক হিট অফ ওয়াটার ইন্টু ডেল্টা থিটা। তো জলের উষ্ণতাও কত ডিগ্রি বাড়ানোর কথা বলেছি, সেটা হচ্ছে 1 ডিগ্রি, মানে এই পরিস্থিতিতেও আমরা ডেল্টা থিটা ইকুয়াল টু কত লিখবো 1 ডিগ্রি, অর্থাৎ সেখান থেকে কিউ ইকুয়াল টু লিখবো কত এম ডব্লিউ ইন্টু এস ডব্লিউ। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি কত এম ডব্লিউ ইন্টু এস ডব্লিউ। তাহলে দেখ দুটোর ক্ষেত্রেই তো তাপটা সমান, এম বি এস পি মানেও যা আর এখান থেকে এই ঘটনাটাও তো তাই। তাহলে দুটোকে যদি আমি একই লাইনেতে কনভার্ট করে নিতে চাই, মানে আমরা কত লিখছি দেখ এম বি এস পি মানে মাস অফ দ্য বডি ইন্টু স্পেসিফিক হিট অফ বডি, সেটা ইকুয়াল টু কত লিখছি এম অফ ডব্লিউ ইন্টু এস অফ ডব্লিউ। মানে এখান থেকে আমরা লিখবো কত মাস অফ ওয়াটার, সেটাকেই তো আমরা জল সম বলছিলাম। এখান থেকে জল সম বলতে কি যে পরিমাণ জল, অর্থাৎ যে পরিমাণ ভরের জল, সেটাকেই আমরা বলেছিলাম কি জল সম। তাহলে এখান থেকে লিখছি কত এম ডব্লিউ, যাকে জল সম বলছি, সেটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি মাস অফ বডি ইন্টু স্পেসিফিক হিট অফ বডি ডিভাইডেড বাই স্পেসিফিক হিট অফ ওয়াটার। তাহলে জল সম সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি মাস, তাই জল সমের এককের সময়তে আমাকে সেখানেতে একক বলতে গেলে কি লিখতে হবে না, সেটা এককটা আসবে কি গ্রাম, কার ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে। আর তার এককটা আর কত আসবে কেজি, কোন পদ্ধতিতে না এসআই পদ্ধতিতে। তাহলে জল সমের একক কিন্তু হিটের একক নয়, জল সমের এককটা কার এককের সাথে সমান হবে মাসের এককের সাথে আমাকে কিন্তু সেটাকে সমান করতে হবে। তাহলে আমি দেখে নিলাম কি জল সম তার একক আমি দেখে নিলাম, তার ভ্যালুকে আমরা দেখে নিলাম কত এমবিএসপি ডিভাইডেড বাই এস ডব্লিউ। এবারে এখান থেকে একটা কথা দেখতে হবে, যেটা আছে দেখ যে এস ডব্লিউ বলতে কার কথা বললাম না জলের আপেক্ষিক তাপ, তার ভ্যালু কতখানি হয় 1, কোথায় না আমাদের যদি সেটা সিজিএস পদ্ধতি হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে এস ডব্লিউ ইকুয়াল টু 1, অর্থাৎ সেই সময়তে আমাদের এই যে এম ডব্লিউ, সেই এম ডব্লিউ তার ভ্যালুটা আমরা কতখানি লিখে দেব না, তার ভ্যালু লিখে দেব হচ্ছে এম বি ইন্টু এসপি। হলো, তাহলে আমাদের দেখে নিচ্ছি কি যে জল সময়ের মানটা কতখানি আসবে এমবি ইন্টু এসপি। এমবি ইন্টু এসপি মানে এম ইন্টু এস, সেটা কি আমাদের কি শিখলাম দেখ এম ইন্টু সি, এই মানে এম ইন্টু সি মানে এম ইন্টু স্মল সি, সেটা মানেই তো আমাদের কত আসছে এম ইন্টু এস। মানে বেসিক্যালি এই ঘটনাটা কে না থার্মাল ক্যাপাসিটি। তাহলে এখানটা থেকে আমি লিখতে পারবো কত এই যে জল সম তার মানটা কার সাথে সমান এসে যাচ্ছে না, সেটা এসে যাচ্ছে
থার্মাল ক্যাপাসিটির মানের সাথে সমান। অ্যাকচুয়ালি কিন্তু মানটাই সমান, ঘটনাটা কিন্তু আলাদা। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারবো কি, দেখ সিজিএস পদ্ধতিতে কার কার কথা না, ওয়াটার ইকুইভ্যালেন্ট যাকে আমরা বললাম কি জল সম, এবং থার্মাল ক্যাপাসিটি এদের ঘটনাটা আলাদা হবে কিন্তু এদের গাণিতিক মান সমান হবে। গাণিতিক মান সমান হবে, হলো। কিন্তু এই ঘটনায় কিন্তু আমাদের আবার এসআই পদ্ধতির ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। এসআই পদ্ধতির ক্ষেত্রে আমরা সবাই শিখলাম কি, জলের এই যে স্পেসিফিক হিট, জলের স্পেসিফিক হিটের ভ্যালু কিন্তু এক নয়। জলের স্পেসিফিক হিটের ভ্যালু কত ছিল তখন? জলের স্পেসিফিক হিটের ভ্যালু হয়েছিল কত না 4200, তাই না? মানে পরবর্তী কথার সময় আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে কি এরকম কথা, এসআই পদ্ধতিতে দেখ জলের যে আপেক্ষিক তাপ তার ভ্যালু আমরা কত শিখলাম, 4200 জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। তাহলে সেই সময়তে আমাদের কি লিখতে পারবো, দেখ যে ওয়াটার ইকুইভ্যালেন্ট বলতে আমরা কত লিখলাম, এই যে এমডব্লিউ, সেটা ইকুয়াল টু কত লিখছিলাম, দেখ এমবিএসপি বাই এসডব্লিউ। ওকে, সেটাকে একবার লিখে ফেলি। দেখ এখান থেকে কি আসছে না, ওয়াটার ইকুইভ্যালেন্ট অর্থাৎ এমডব্লিউ, সেটা লিখছিলাম কত, এমবিএসপি বাই এসডব্লিউ। তাহলে তার ভ্যালুটা কতখানি চলে আসছে দেখতো, এমবিএসপি বাই আমাদের 4200। মানে আমাদের এখান থেকে বলতে পারবো কি যে ওয়াটার ইকুইভ্যালেন্ট সেটা ইকুয়াল টু ওপরটাতে পাচ্ছে কি না থার্মাল ক্যাপাসিটি, যার ওয়াটার ইকুইভ্যালেন্ট বের করছে অর্থাৎ বডিটার থার্মাল ক্যাপাসিটি অফ দ্য বডি, তাকে আমাকে কাকে দিয়ে ভাগ করতে হচ্ছে, তাকে ভাগ করতে হচ্ছে 4200 দিয়ে। অর্থাৎ দেখ এখানে কনসেপ্টটাও আলাদা, আর এখান থেকে যে ঘটনাটা মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে কি গাণিতিক মানটাও কিন্তু আলাদা হবে। তাহলে আমাদের ওয়াটার ইকুইভ্যালেন্ট আর থার্মাল ক্যাপাসিটির মান যে সবসময় সমান হবে সেটা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতির উপর ডিপেন্ড করছে। তাহলে এসআই পদ্ধতিতে ওয়াটার ইকুইভ্যালেন্ট and thermal capacity is not same, তাহলে এই কথাটাকেও কিন্তু আমাদের সবাইকে রেডি রাখতে হচ্ছে। তাহলে এসআই পদ্ধতির সময় কি আসবে, সিজিএস পদ্ধতির সময় কি আসবে, প্রত্যেকটাকে কিন্তু আমাদের দেখতে হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে ইজ নট সেম, কার ক্ষেত্রে সেম না, এমনিতে কনসেপ্ট ওয়াইজ তো সেম ছিলই না, এখানে তাহলে কোন দিক দিয়ে সেম হলো না, সেটা গাণিতিকভাবে, অর্থাৎ সেটা আসছে কি নিউমেরিক্যালি। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের সবাইকে ধরে নিতে হবে বা সবাইকে শিখে নিতে হবে, হলো। এরপরেতে আমাদের আরো যে কনসেপ্ট আছে সেটা দুটো একটা কথা দেখে নেব, সেটা আসছে কি না লিন তাপ। ওকে, তাহলে এর পরবর্তী যে ঘটনাটাকে আমরা দেখব সেটা আসছে কি দেখ না লিন তাপ। হলো, দেখ আমরা এখান থেকে কি শিখেছি যে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন বলতে কার কথা বোঝাচ্ছি না, বস্তুটা মনে কর কঠিন থেকে তরলে পরিবর্তন হচ্ছে, বা মনে কর এরকম কথা বলছি তরল থেকে গ্যাসে পরিবর্তন হচ্ছে, তখন আমাদের এই লিন তাপের কনসেপ্টটা আসে। তাহলে লিন তাপের এই কনসেপ্ট তখনই আসবে, সেটা আসছে কি যখন অবস্থার পরিবর্তন হয়। তাহলে অবস্থার পরিবর্তনের সময় আমাদের লিন তাপের কনসেপ্ট আসবে।
তার কারণ কি, দেখ অবস্থার পরিবর্তনের সময় আমরা দেখেছি কি কোনো বস্তুর টেম্পারেচার পরিবর্তন কত হয়, 0। তাহলে সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কি হয়ে যাওয়া উচিত, 0। কিউ ইকুয়াল টু আমাদের এমএস ইন্টু ডেল্টা থিটা, মানে সেখান থেকে আমাদের কি চলে আসতো, এমএস ইন্টু 0, মানে সেখান থেকে কিউ এর ভ্যালু কত আসতো, 0। অর্থাৎ কোনো তাপ শক্তি না দিয়েই আমরা কি করতে পারি, কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি। এরকম কি ঘটনা হওয়া কখনো পসিবল, তাপ না দিয়ে কোনো কিছুর পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে? নিশ্চয়ই তোদের কাছে সেটা রেডিমেড অ্যান্সার আছে যে না, সেরকম তো আমাদের কখনোই পসিবল নয়। তার মানে আমাদের এখান থেকে কথায় রাখতে হবে যে অবস্থার পরিবর্তনের সময় কিউ এর এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে কিন্তু সঠিক নয়, এটা ফর্মুলাটা আমাদের ভুল আছে। তো অবস্থার পরিবর্তনের সময় আমরা যে তাপ শক্তি দিই সেটাকে আমাদের লিখতে হয় কীরকম ভাবে, এম ইন্টু এল। এই যে এলটা, এই এলটাকেই বলা হয় কি ল্যাটেন্ট হিট বা লিন তাপ। ল্যাটেন্ট হিট বা সেটাকে আমরা বলি কি লিন তাপ। ওকে, দেখ আমাদের এই লিন তাপের মান কঠিন থেকে তরলে যাওয়ার সময় একরকম হবে, আবার তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার সময়তে আর এক ধরনের হবে। তার ভ্যালুগুলো আমাদের জলের ক্ষেত্রে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। তো দেখ তার ভ্যালুগুলো জলের ক্ষেত্রে যেটা মুখস্থ করে রাখছে সেটা আসছে কি, দেখ এল ইকুয়াল টু কত হয়, 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, কার সমাতে, যখন আমাদের বরফ কোথায় কনভার্ট হবে না, আমাদের জলে কনভার্ট হবে। ওকে, অর্থাৎ দেখ বাংলাটাকেও তোরা লিখে রাখ, সেটা দেখ বরফ যদি আমাদের জলে রূপান্তর হয় তখন আমাদের যে আপেক্ষিক মানে লিন তাপ লাগবে তার ভ্যালু দেখে নিলাম কত, 80 ক্যালোরি পার গ্রাম। দেখ আবার যদি এটাকে এসআইতে আমাদের লিখতে হয়, দেখ ক্যালোরিটাকে আমাদের এসআইতে নিয়ে যেতে গেলে কি করতে হচ্ছে, আমরা সবাই শিখে নিলাম কত, 1 ক্যালোরি ইকুয়াল টু কত হয়, 4.2 জুল। গ্রামটাকে এসআইতে নিয়ে যেতে গেলে কত করতে হয়, 10⁻³ মানে সেটার ভ্যালু তখন কত চলে আসবে, জুল পার কেজি। মানে সেখান থেকে ভ্যালু কত চলে আসছে, দেখ 80 ইন্টু 4.2 ইন্টু 10⁻³ সেটা ইন্টু কত থাকছে তোদের, জুল পার কেজি। তাহলে দেখ 80কে আমাদের মাল্টিপ্লাই করতে হতো কত দিয়ে, দেখতো 4200 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, সেটা আসতো কি আমাদের লিন তাপের ভ্যালু, অর্থাৎ সেটাকে আমরা বলতাম কি জুল পার কেজি। তাহলে দেখ 80কে যদি আমরা 4200 দিয়ে মাল্টিপ্লাই করি তার ভ্যালু কত আসতো, দেখতো 80 ইন্টু 4200। তাহলে সেখান থেকে আমাদের এসআই পদ্ধতিতে এই লিন তাপের ভ্যালুটা কতখানি চলে আসছে, দেখতো 33,000 ইন্টু মানে 33,600 জুল পার কেজি। এটা চলে আসতো কার ভ্যালু না, এসআই পদ্ধতিতে আমাদের লিন তাপের ভ্যালু কখন, যদি আমাদের বরফ থেকে জলেতে রূপান্তর হয়। এটার মানটাই সামান্য একটুখানি বদল হয় কোথায় না, আমাদের যদি আমাদের তরল থেকে গ্যাসে রূপান্তর হয়। ওকে, তরল থেকে গ্যাসের রূপান্তরের সময়, তরল থেকে গ্যাস বলতে কার কথা বলছি না, আমাদের ওয়াটারের ক্ষেত্রেই যদি ভাবি সেটা ওয়াটার টু ভেপার। ওয়াটার থেকে ভেপারের অবস্থার পরিবর্তনের সময় আমাদের যে ওই কিউ ইকুয়াল টু ml ফর্মুলা লিখি, সেখানেতে এল এর ভ্যালুটাকে আমাদের নিতে হয় কত, দেখ 540 ক্যালোরি পার গ্রাম। ওকে, এই ভ্যালুটাও কোন এককেতে পাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছি সিজিএস এককে পাচ্ছি। তাহলে তাকেও আমাদের এসআইতে কনভার্ট করতে গেলে কি করতে হতো, 540 ক্যালোরি থেকে জুল করতে গেলে 4.2, গ্রাম থেকে কেজিতে যেতে গেলে 10⁻³ মানে সেটা চলে আসছে কত, জুল পার কেজি। মানে এখানেতেও ভ্যালুটা যেটা পেতাম সেটা আসছে কত, 540 ইন্টু 4200 এত জুল পার কেজি। তাহলে এটাকেও তোরা মাল্টিপ্লাই করে দেখে নে, মাল্টিপ্লাই করে দেখে নিলে এখান থেকে তোরা পেয়ে যাবি কত, দেখ 540 ইন্টু 4200 মানে এখান থেকে পেতিস কত, 2268। ওকে, 2268 এত জুল পার কেজি। তাহলে অঙ্কটার সময়তে সেটাকে মাসটা তুই এসআইতে নিচ্ছিস না সিজিএসে নিচ্ছিস, অর্থাৎ মাসটা তুই গ্রাম এককে নিচ্ছিস না কেজি এককে নিচ্ছিস,
তার উপর নির্ভর করে কিন্তু তোদেরকে এই এল এর মানটাকে বসাতে হবে। তাহলে এল এর মানটা কোন এককে বসাচ্ছিস তার উপরেতে নির্ভর করেও কিন্তু তোদের অঙ্কটার ভ্যালুটা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেই কথাটা কিন্তু আমাদের ডিটারমাইন হবে। তাহলে এইটুকুনি কথা তোরা দেখে নিলি, মানে আমাদের এখান থেকে আজকের ক্লাসটাতে আমরা কি কি জিনিসকে নিয়ে আলোচনা করে নিলাম। দেখ আমরা ধরে নিয়েছিলাম কি আপেক্ষিক তাপ কি জিনিস, জুল তুলাঙ্ক কি জিনিস, এটা নিয়ে আমরা সঠিক আলোচনা করে দেখে নিলাম। আপেক্ষিক তাপের ডিটেলসকে নিয়ে আলোচনা করলাম। তো আপেক্ষিক তাপের এসআই একক আর সিজিএস এককের মধ্যে কনভার্সনের যে প্রসিডিওর আছে সেটাকে নিয়ে ডিসকাশন করলাম। আমরা আপেক্ষিক তাপের মাত্রাকে নিয়ে ডিসকাশন করলাম। আমরা মোলার আপেক্ষিক তাপ আর গ্রাম আপেক্ষিক তাপের মধ্যে যে সম্পর্ক আছে, এই যে ইম্পর্টেন্ট সম্পর্ক, সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করলাম। আর আমরা কাকে নিয়ে ডিসকাশন করলাম, আমরা ডিসকাশন করলাম হচ্ছে যে লিন তাপের কনসেপ্টটাকে নিয়েও কিন্তু সুন্দরভাবে ডিসকাশন করলাম। আর পরীক্ষার ক্ষেত্রে আরও একটা জিনিস, যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের সব সময়তে পরীক্ষার ক্ষেত্রেই দরকারি হয়ে যায়, যে জিনিসটা সেটা আসছে কার কনসেপ্টটা, এই জল সমের কনসেপ্টটা। সেই জল সমের কনসেপ্টকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। ওকে, পরের ক্লাসেতে আমরা এই টপিকের কয়েকটাকে গাণিতিক সমাধান করব এবং তারপরেতে আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাশন করব, বা আমাদের তাপ দিলে কোনো বস্তুর যে দৈর্ঘ্যের পরিবর্তন, আয়তনের পরিবর্তন এবং তার ক্ষেত্রফলের পরিবর্তন হয় সেগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, সেই কথা রেখে মাথায় রেখে চল আজকের ক্লাসকে আমরা শেষ করি। বাই বাই।